হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে ক্লাসটি দেখে। এবং যারা কোনো রকম প্যাসেজ দেখলে ঘাবড়ে যাও, অর্থাৎ কোনো রকম প্যাসেজকে তোমরা ট্রান্সলেট করতে গিয়ে আটকে যাও, তারা কিন্তু এইভাবে ট্রান্সলেশন শিখলে খুব সহজেই যে কোনো প্যাসেজ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে ফেলতে পারবে। তো চলো আমরা দেখি। প্রথম বাক্যটি আছে, অবিনাশবাবু খুব সাবধানে তাক থেকে বলটা নামিয়ে আমার হাতে দিলেন। তো এই বাক্যটিকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? তো চলো দেখো, এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে অবিনাশবাবু খুব সাবধানে তাক থেকে বলটা নামিয়ে আমার হাতে দিলেন। তো এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স দেখতে পাচ্ছি, দিলেন। তো এইটাই হলো মেন ভার্ব। তো এখানে V2 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দিলেন কথাটা থেকে আমরা কিন্তু পাস্ট টেন্সে লিখতে হবে, সেটা বুঝতে পারছি। সর্বপ্রথমে যে কোনো ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো কোন টেন্সে আছে। আমাদেরকে টেন্স জানতে হবে এবং তারপরে আমাদের ভার্ব, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দেন রিমেনিং। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটে খুবই যত্ন সহকারে দেখতে হবে। তো চলো আমরা দেখো এইভাবে লিখবো। প্রথমে সাবজেক্ট আছে কি অবিনাশবাবু, তো লিখলাম অবিনাশবাবু। তো খুব সাবধানে, তো এটা কিন্তু রিমেনিংয়ের মধ্যেই পড়ে। তো যেহেতু এখানে আছে, রিমেনিংটাকে আমরা আগে লিখতেও পারি, অসুবিধা নেই। অবিনাশবাবু ভেরি কেয়ারফুলি, অর্থাৎ খুব যত্ন সহকারে কি সেটিং ডাউন দ্য বল ফ্রম দ্য শেলফ, কি করলেন? তো তাক থেকে বলটাকে কি যত্ন সহকারে নামিয়ে। তো সেটিং ডাউন কেন লিখলাম? তো সেটিং ডাউন এই কারণে লিখলাম যে এখানে নামিয়ে রয়েছে। তো নামিয়ে রয়েছে যেহেতু এটা ইনকমপ্লিট ভার্ব, তো ইনকমপ্লিট ভার্বের জন্য আমরা কি ব্যবহার করি? ইনকমপ্লিট ভার্বের জন্য আমরা কিন্তু পার্টিসিপেল ফর্ম ব্যবহার করি। এই কারণে আমরা কিন্তু মেন ভার্ব হচ্ছে সেট ডাউন, অর্থাৎ নামানো, সেটাকে কিন্তু আমরা কি সেটিং ডাউন করেছি, অর্থাৎ নামিয়ে, সেটিং ডাউন। তো সেটিং ডাউন দ্য বল ফ্রম দ্য শেলফ, তাক থেকে নামিয়ে, গেভ ইট, এই যে দিলেন, দিলেনটা অর্থাৎ গিভ হচ্ছে কি দেওয়া, তার V2 ব্যবহার করেছি, অর্থাৎ দিলেন কি এটাকে দিলেন, গিভ ইট এটাকে দিলেন, ইন মাই হ্যান্ড আমার হাতে। তো এইভাবে কিন্তু আমাদের বুঝে বুঝে করতে হবে। আর এখানে আমরা অবিনাশবাবু কি ভেরি কেয়ারফুললিকে আমরা কি ভেরি সেফলিও বলতে পারি, ভেরি সেফলি অর্থাৎ খুব সতর্কভাবে, খুব সাবধানে, বা আমরা এটাকে কশাসলিও বলতে পারি, কশাসলিও বলতে পারি। কি ভেরি সেফলি বা ভেরি কশাসলি, এইভাবে আমরা পুরো সেন্টেন্সটাকে লিখতে পারি। আর সেটিং ডাউনটাকে আমরা কিন্তু এটাকে আবার টেকিং ডাউনও বলতে পারি, কি টেকিং ডাউন, মেন যে ওয়ার্ড সেটা হচ্ছে টেক ডাউন, অর্থাৎ নিচে নামানো, বা এটাকে আমরা সেটিং ডাউন বা টেকিং ডাউন যে কোনো একটা বলতে পারবো। আর এখানে আমরা কি জানি, সেলফ কি, সেলফ হলো তাক, তো সেলফকে আমরা র্যাকও বলে থাকি, সেলফ, র্যাক, বা আমরা এটাকে কিন্তু অ্যালকভও বলি, অ্যালকভ। তো এইভাবে কিন্তু আমরা আরও এক্সট্রা কিছু ওয়ার্ড জেনে রাখবো। আর প্রতিনিয়ত আমি প্রতিটা ক্লাসেই বলি, যত বেশি এক্সট্রা ওয়ার্ড জানবে তত বেশি ভোকাব ইনক্রিজ হবে, তত বেশি ট্রান্সলেশন আরও সহজ সরল হবে। তো সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কোনো ট্রান্সলেশন করতে গেলে, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে লিখতে গেলে তোমাকে সর্বপ্রথম নিজের যে শব্দ ভাণ্ডারটা সেটাকে মজবুত করতে হবে। তো চলো দেখি পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্য আছে, সত্যি বেশ ভারী। আচ্ছা, তো সত্যি এখানে একটা জিনিস কি, সত্যি এটা বেশ ভারী ছিল। তো দেখো এই সেন্টেন্সটা কিন্তু এখন আমাদের কাছে পুরো বোধগম্য হয়েছে এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের কাছে ক্লিয়ারলি কিন্তু আমরা বুঝতে পারছি। তো চলো এই বাক্যটিকে আমরা কীভাবে লিখবো দেখে নিই। এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে ইট ওয়াজ রিয়েলি কোয়াইট হেভি, অর্থাৎ এটা ছিল সত্যি বা প্রকৃতপক্ষেই বেশ ভারী বা খুবই ভারী। তো আমরা এটা কি বলতে পারি, ইট ওয়াজ রিয়েলি, বা ইট ওয়াজ অ্যাকচুয়ালিও বলতে পারি আমরা ইট ওয়াজ রিয়েলি, বা ইট ওয়াজ অ্যাকচুয়ালি, বা ইট ওয়াজ ট্রুলি, বা আমরা বলতে পারি কি ইট ওয়াজ ইনডিড, অর্থাৎ এটা প্রকৃতপক্ষে। আর কোয়াইট অর্থাৎ আমরা বলতে পারি যে ভেরি হেভিও বলতে পারি বা কোয়াইট হেভিও বলতে পারি, অর্থাৎ বেশ ভারী বা খুবই ভারী, এরকম আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি আছে, আর রীতিমতো ঠান্ডা, কি আর এটা ছিল কি রীতিমতো ঠান্ডা। তো কিভাবে লিখবো এটাও খুব সহজ আছে, তো চলো দেখি।
তো বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে অ্যান্ড অর্থাৎ আর ইট ওয়াজ সাবজেক্ট ইট, আর ইট ওয়াজ এটা ছিল কি অ্যাকচুয়ালি কোল্ড, এটা ছিল প্রকৃতপক্ষেই কি ঠান্ডা। তো অ্যাকচুয়ালিকে রীতিমতো বা প্রকৃতপক্ষে আমরা বলি, তো অ্যাকচুয়ালিকে এখানে কিন্তু আমরা রিয়েলিও বলতে পারি, রিয়েলি, বা এটা ছিল প্রকৃতপক্ষে ঠান্ডা, বা এটাকে আমরা কি ট্রুলিও বলতে পারি, ট্রুলি, বা এটাকে আমরা কিন্তু ইন্ডিডও বলতে পারি। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো দেখি পরের বাক্যটি। পরের বাক্যটি আছে সাইজে একটা টেনিস বলের দ্বিগুণ। তাহলে কি এটা ছিল সাইজে, তাহলে এটা ছিল কি সাইজে একটা টেনিস বলের দ্বিগুণ, অর্থাৎ একটা টেনিস বলের যে অ্যাকচুয়াল আয়তন হয়, প্রকৃত আয়তন, তার থেকেও প্রায় দ্বিগুণ, এটাই কিন্তু বলতে চাইছে। তো যেহেতু এটা সাহিত্যের ভাষায়, এগুলো কিন্তু সংক্ষেপেই বলা হয়ে থাকে, যেমন আমাদের মৌখিক ভাষাগুলি হয়ে থাকে ঠিক তেমনটাও হয়, কিন্তু সর্বক্ষেত্রে তেমনটা হয় না, কিছু কিছু জিনিস সাইলেন্ট থাকে। তো চলো দেখি এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখতে পারবো যে সাইজে একটা টেনিস বলের দ্বিগুণ। তাহলে এটা ছিল সাইজে একটা টেনিস বলের যে প্রকৃত যে একটা সাইজ হয় টেনিস বলে তার দ্বিগুণ, তার বা দ্বিগুণ বড়। তাহলে কি ইট ওয়াজ টোয়াইস বিগার, এটা ছিল দ্বিগুণ বড় দেন দ্য অ্যাকচুয়াল সাইজ অফ এ টেনিস বল, অর্থাৎ যে অ্যাকচুয়াল সাইজ হয় একটা টেনিস বলের এবং তার চেয়ে প্রায় দ্বিগুণ বড় হয় এটা। তাহলে আমরা কিন্তু এখানে যিনি আগে এই লাইনটাকে আমরা ভালো করে বুঝলাম এবং তারপরে কিন্তু বুঝে আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা অ্যাকচুয়াল সাইজ বলতে আমরা যেটা প্রকৃত সাইজ বুঝি, বা আমরা যেটা বলতে পারি যে অরিজিনাল সাইজ, কি অরিজিনাল সাইজ, বা আমরা এটাকে বলতে পারি যে রিয়েল সাইজ, অর্থাৎ যে প্রকৃত যে সাইজটা থাকে টেনিস বলের। তো আর এখানে টয়েস হচ্ছে কি দ্বিগুণ, টয়েস হচ্ছে দ্বিগুণ, যেটাকে আমরা টয়েস বলতে পারি, বা আমরা আবার থ্রাইস হচ্ছে তিনগুণ বলি। তো এইভাবে কিন্তু আমরা লিখি। তো চলো দেখি পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। আর এখানে কিন্তু আমরা কম্পেয়ার অর্থাৎ কম্পেয়ার করেছি, এর জন্য আমরা কি অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন ব্যবহার করেছি, অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন, অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন, অর্থাৎ যেটা আমরা জানি যে বিগার দ্যান, বা এগুলো আমরা কখন ব্যবহার করি ডিগ্রির ক্ষেত্রে, যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি আছে, এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করেছি। তো এই জন্য আমরা এখানে কিন্তু বিগার ব্যবহার করেছি। তো চলো দেখি আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। কিন্তু হাতে নিয়েও বুঝতে পারলাম না সেটা কিসের তৈরি, কিন্তু সেটা হাতে নিয়েও বা বলটা হাতে নিয়েও বুঝতে পারলাম না সেটা কি দিয়ে তৈরি বা কিসের তৈরি, আমরা এইভাবে লিখব। চলো দেখি। তো তাহলে কিন্তু হাতে নিয়েও, তো আমরা এইভাবে বলতে পারি যে বাট ইভেন, কিন্তু এমনকি টেকিং ইট ইন মাই হ্যান্ড, এটা আমার হাতে নিয়ে আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম না হোয়াট ইট ওয়াজ মেড অফ, অর্থাৎ কী দিয়ে এটা তৈরি ছিল। তো এখানে কুড নট কেন ব্যবহার করা হয়েছে, কারণ এটা বুঝতে পারলাম না। তো ক্যান অর্থে আমরা কিন্তু পারা ব্যবহার করি, কিন্তু যখন আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি তখন কিন্তু আমরা কুড ব্যবহার করি। তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি মোডাল অক্সিলারি, আর মোডাল অক্সিলারি রুলস কি, মোডাল অক্সিলারি ভার্বসের যে রুলস সেটা হচ্ছে মোডাল অক্সিলারির পরে সর্বদা কি ভার্বের 1 নম্বর ফর্ম বসে। তো সেইভাবে আমরা কিন্তু কুড নট আন্ডারস্ট্যান্ড, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তো আন্ডারস্ট্যান্ড ব্যবহার করেছি। আর এখানে হোয়াট ইট ওয়াজ মেড অফ, অর্থাৎ এখানে কিন্তু আরেকটি আমরা এটা সাব অর্ডিনেট সেন্টেন্স তৈরি করেছি, তো সেইভাবে কিন্তু আমরা লিখেছি। আর এটাকে আমরা যেমন টেকিং ইট বলেছি, তো টেকিং বলার কারণ কি, এটা কিন্তু ইনকমপ্লিট ভার্ব। তো কেন ইনকমপ্লিট ভার্ব, কারণ এখানে কি বলা হয়েছে যে হাতে নিয়েও, তো হাতে নিয়েও এটা কিন্তু এখানে শেষ নয়, তো সেই কারণে কিন্তু এটাকে ইনকমপ্লিট ভার্বে রাখা হয়েছে, অর্থাৎ পার্টিসিপল ফর্মে করা হয়েছে। তো আন্ডারস্ট্যান্ড হচ্ছে বুঝতে পারা, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আই কুড নট কি রিয়ালাইজ, আমি বুঝতে পারিনি, বা আমি বুঝতে পারিনি বা বুঝতে পারলাম না, এইভাবে আমরা বলতে পারি। বা এটাকে কিন্তু আমরা পারসিভও বলতে পারি, আই কুড নট পারসিভ, আই কুড নট আন্ডারস্ট্যান্ড, আই কুড নট রিয়ালাইজ, আই কুড নট ডিসার্ন, বা এটাকে আমরা আই কুড নট ফিলও বলতে পারি। তো এইভাবে কিন্তু আরও একাধিক সিনোনিমস আমাদেরকে জেনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা ট্রান্সলেশনকে আমাদের আয়ত্তের মধ্যে রাখতে পারবো। তো চলো দেখি পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি মাটির ভাগ হয়তো কিছুটা আছে,
তার মধ্যে মাটির ভাগ কিছুটা আছে, কিন্তু তার সঙ্গে বোধ হয় আরও কিছু মেশানো আছে। এখানে আছে বলতে এখানে মেশানো ছিল বলতে ছিলই ব্যবহার করব। তো চলো দেখি পরের বাক্যটি দেখি। তো এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখতে পারবো যে দেয়ার মাইট বি সাম ক্লে ইন ইট, অর্থাৎ মাটির ভাগ বা এতে কিছুটা মাটি হয়তো মেশানো আছে। তো এটা মাইট বি কেন ব্যবহার করা হলো? কারণ এখানে পাস্ট টেন্সে কিছু ছিল অর্থে কিন্তু আমরা কি মাইট বি ব্যবহার করি, মাইট বি। আর যখন আমরা কিছু অনুমান করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই মে ব্যবহার করি, ও মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট, আর তার সাথে বি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেখানে কিছু থাকতে পারে, তো হওয়া অর্থে বোঝাচ্ছে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। আর এখানে মে অর্থাৎ পসিবিলিটি, মে, মাইট এগুলোর পরে কিন্তু আমরা ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করি যখন ডিরেক্ট আমরা কোনো ভার্ব বসাই। তো সেই ক্ষেত্রে এখানে বি ভার্বই বসে গেছে। আর কি ইন বাট পারহ্যাপস, কিন্তু সম্ভবত দেয়ার মাইট বি অল সামথিং, দেয়ার মাইট বি সামথিং এলস, সেখানে আরও কিছু থাকতে পারে, বা সামথিং মোর বলতে পারি আমরা, সেখানে আরও কিছু থাকতে পারে কি মিক্সড, অর্থাৎ এটার মধ্যে মিশ্রিত থাকতে পারে, উইথ ইট তার সাথে, অর্থাৎ এর সাথে আরও কিছু সেখানে মিশ্রিত থাকতে পারে। বা আমরা পারহ্যাপসকে আমরা কিন্তু বলতে পারি যে পসিবলি, অর্থাৎ সম্ভবত, বা আমরা বলতে পারি কি প্রবাবলি অর্থাৎ সম্ভবত, বা আমরা এটাকে লাইকলিও বলতে পারি, লাইকলি। তো এইভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। আর মিক্সড, বা আমরা কিন্তু এটাকে ডাইলিউটেডও বলতে পারি, ডাইলিউটেড, মিক্সড বা ডাইলিউটেড অর্থাৎ কিছু মিশ্রিত। তো এইভাবে কিন্তু সমগ্র প্যাসেজটাকে আমরা খুব সুন্দরভাবে ট্রান্সলেশন করেছি। তো আশা করি যারা ক্লাসটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিতে প্রথম তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, আরও বেশি বেশি করে ক্লাস নিয়ে আসবো, এবং তোমাদের পার্ট 2তে যেখানে ট্রান্সলেশন রয়েছে বা ডিসক্রিপটিভ ইংলিশ রয়েছে সেখানে যতটা পারবো হেল্প করার চেষ্টাও করব। তো ধন্যবাদ, চলো দেখা হবে পরবর্তী ক্লাসে, আজ এখানেই শেষ।